জয় বাবা লোকনাথের জয়। লোকনাথ বাবা আমার রক্ষাকর্তা। খুব ছোটবেলায় আমি একবার নদীতে পড়ে যাই। তখন আমাকে এক দাদা যখন জল থেকে উপরে ওঠায়, তখন সবাই দেখতে পায় আমার হাতে একটা মালা পেঁচিয়ে আছে। খোলার পর সবাই দেখেছিল ওটা বাবা লোকনাথের লকেট সমেত একটি মালা। তখন সবাই বলাবলি করতে থাকে যে বাবা লোকনাথই ওকে বাঁচিয়েছেন। তখন থেকেই বাবা লোকনাথের একনিষ্ঠ ভক্ত হয়ে পড়ি দাদাভাই আমি। আমার নাম হলো কৌশিক দে। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা হলেও চাকুরি সূত্রে আমি উত্তরবঙ্গের ময়নাগুড়িতে থাকি। বাবা লোকনাথ সহায় রয়েছেন বলে নিজের বাড়ি থেকে এত দূরে এসে থাকতেও আমার বিন্দুমাত্র অসুবিধে হয়নি। সব সময় যখনই কোনো অসুবিধা মনে হয়েছে বাবাকে বলেছি, আর বাবাও দেখি তৎক্ষণাৎ কোনো না কোনো উপায় করে দিয়েছে যাতে সেই অসুবিধে থেকে আমি মুক্তি পেতে পারি। এভাবেই বাবার কৃপায় আমি বাবার ছত্রছায়ায় বেশ ভালো মতোই রয়েছি। জয় বাবা লোকনাথের জয়। বাবার কৃপা যে কতটা ব্যাপক এবং বিস্তৃত তার অনুমান পাওয়া যায় এই ঘটনা থেকে। একবার অফিসের কাজে আমার জলপাইগুড়ি যেতে হয়। যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে বলি, জলপাইগুড়ি হলো জেলা শহর। ময়নাগুড়ি থেকে খুব কাছেই। কাছে হলেও পায়ে হেঁটে আসা যাওয়া করা যায় না। বাস ও অন্যান্য ছোট গাড়ি না হলে নিদেন পক্ষে একটা বাইক বা স্কুটি প্রয়োজন যাতায়াতের জন্য। তা যাতায়াতের সময় গাড়ি পেলেও কাজ সেরে ফিরতে গিয়ে লাস্ট বাসটা তখন মিস করি। এদিকে ঘড়িতে তখন 7:10। কি করি কিছুই বুঝতে পারছিলাম না। মনে মনে আমার বাবাকে স্মরণ করে বলি, বাবা গো, ফিরতে যে আমাকে হবেই, তুমি তো সব জানো। ফেরার কোনো কিছু না পেলে যে পায়ে হেঁটেই আমায় না ফিরতে হয়। বাস স্ট্যান্ড থেকে গোশালা মোড় পর্যন্ত টোটোতে যাই। অনেকেই বলেছিল ওখানে গেলে বাইপাসের গাড়িগুলো পাওয়া যেতে পারে। এদিকে ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি না পেলে মনে মনে বেশ ঘাবড়েই যাই। বাবাকে বলি, তুমি কেমন পরীক্ষা নিচ্ছ বাবা গো, ফিরতে তো যে আমায় হবেই। এরপর ঘড়িতে তাকিয়ে দেখি ঘড়ির কাঁটা তখন প্রায় 8টা ছুঁই ছুঁই। অগত্যা পায়ে হেঁটেই রওনা দিলাম। এতটা পথ পায়ে হেঁটে পৌঁছানো যে প্রায় অসম্ভব, কিন্তু তখন মাথায় কিছুই আমার আসছে না। যে হবেই হোক আমাকে পৌঁছতেই হবে। প্রায় আধ ঘন্টার মতো হলো হেঁটেই চলেছি। তিস্তা নদীর ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলেছি। তখন পাশ দিয়ে তখন দূরপাল্লার গাড়িগুলি ঝড়ের বেগে বেরিয়ে যাচ্ছে। ব্রিজের সবকটা লাইটও আবার এদিকে ঠিকমতো জ্বলছে না, কোথাও আলো আবার কোথাও অন্ধকার। মনে মনে তখন ভাবছি, না, এভাবে হাঁটতে থাকাটা আমার বোধহয় উচিত হয়নি। এখানে তো অন্তত কোনো গাড়িও থামবে বলে আমার মনে হয় না। কি যে করি, এক মনে বাবাকে স্মরণ করছি। হঠাৎ দেখি পেছন থেকে একটা হাত আমার পিঠে এসে পড়ল। ঘুরে তাকাতেই দেখলাম একটি ছেলে। ছেলে বলছি কারণ দেখেই বোঝা যাচ্ছিল খুব বয়স কম। আমায় বলছে, কাকু, এত রাতে ব্রিজের ওপর তুমি কি করছো? কোথায় যাবে গো? আমি তখন ওকে বলি সবটা। তারপর ওকে বলি, ভাই, আমারটা তো তোমায় বললাম, এবার তুমি বলো, তুমি এত রাতে এখানে কেন? ও তখন হেসে বলে, আরে কাকু চিল, আমি বাইক করে ময়নাগুড়ি যাচ্ছি। ওই দেখো আমার বাইক। এখানে দাঁড়িয়ে একটু নদীর হাওয়া খাচ্ছিলাম। যাক, যখন দেখা হলো ভালোই হলো, চলো বাকি রাস্তাটা বেশ গল্প করতে করতে যাওয়া যাবে। আমি মনে মনে বাবাকে ধন্যবাদ দিতে দিতে ওর বাইকে উঠলাম। দেখি ছেলেটি হেভি স্টাইলিস্ট, বাইকে কত কি যে স্টিকার লাগানো। এরপর অবাক হলাম ওর ড্রাইভিং দেখে। এত ফাস্ট পুরো রাস্তাটা চালালেও একবারের জন্য একটুও ভয় লাগেনি। ময়নাগুড়ি পৌঁছে ভাইকে বললাম, হ্যাঁ ভাই, এখানেই নামিয়ে দাও আমায়। অনেক অনেক ধন্যবাদ ভাই। ও যাওয়ার সময় রাস্তার আলোতে দেখলাম ছেলেটির মাথায় মহাদেবের মতো বড় জটা। কি অদ্ভুত! এতক্ষণ যখন ওর বাইকে এলাম
এটা তো আমি খেয়াল করিনি। কি আশ্চর্য! নাকি আমাকে খেয়াল করতে দেওয়া হয়নি? ওম জয়তু লোকনাথ, সত্যি অতি অদ্ভুত রোমহর্ষক একটি অলৌকিক কৃপা কাহিনীর বর্ণনা দাদাভাই আপনার কাছে আমরা শুনলাম। আমাদের মনে হলো যেন সেই পরিস্থিতিতে আমরা স্বয়ং ছিলাম। বাবার কৃপা এমনই অদ্ভুত, এমনই অলৌকিক, যে বিশ্বাস করে সে তার ফল পায়। ওম জয়তু লোকনাথ।